আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমি শামসুন নাহার, বাংলা প্রভাষক, কাছরকল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে, অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির প্রতীক নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি অ এর কিছু নিয়মকানুন। আজকে দেখো স্বরধ্বনি অ অ অ কিন্তু দুই রকম উচ্চারণ হয়। একটা হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে বিবৃত, আর একটা সংবৃত। বিবৃত হচ্ছে যে অটা অ এর মতোই থাকবে সেটা হচ্ছে বিবৃত, আর যে অটা ও এর মতো হয়ে যায় সেটা হচ্ছে সংবৃত। আমাদের দেখো সাধারণত শব্দের শুরুতে যদি অ থাকে সেই অটা উচ্চারণ অ হবে না ও হবে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ি। আর এই বিভ্রান্তি দূর করার জন্য কিন্তু আমাদের এই বিবৃত এবং সংবৃত কোথায় হয় সেটা জানা দরকার। এই জন্য আমাদের অধ্বনির নিয়ে আমরা আজকে আলোচনা করব, কোথায় অ হয় আর কোথায় ও হয়। একটা দেখো, শব্দের আদিতে যদি একটা নিয়ম হচ্ছে শব্দের না বোধক অবিবৃত হয়। অর্থাৎ শব্দের আদি মানে শুরু, শব্দের শুরুতে না বোধক অটা কি হয়? বিবৃত হয়, অর্থাৎ অ এর মতো হয়। উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। যেমন দেখো, অসীম, অসীম, অসীম কি অটা কি না বোধক, তাহলে এখানে কিন্তু অয় হবে, অসীম। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? দন্তস্ব থাকলে তালবস্য হয়। তাহলে আমরা দেখো অসীম, আর কি অতে কি আছে? অ আছে, তালিবস্যের সাথে স্বরবর্ণ রশ্মি আছে, কিন্তু মর সাথে নাই, এই জন্য এখানে কি করলো? হস চিহ্ন। তাহলে একটা নিয়ম কি, শব্দের আদিতে না বোধক অ কি হয়? বিবৃত, অর্থাৎ অ এর মতো হয়। এরকম অনেক আছে, অমর, অটল, অনাচার, বিভিন্ন নামবোধক যত আছে নামবোধক অ সবগুলাই কি হবে? অ এর মতোই উচ্চারণ হবে। আরেকটা নিয়ম দেখো, প্রথমে যদি শব্দের শুরুতে অ থাকে, অর্থাৎ আদ্য অ এর পরে যদি অ, আ, এ এবং ও থাকে, তাহলে সেই অটা কি হবে? আদ্য অটা অর্থাৎ বিবৃত হবে। অর্থাৎ আদ্য মানে শুরুতে যদি যে অটা থাকবে, তারপরে সেই অর পরে যদি অ, আ, এ এবং ও এই চারটা যে কোনো একটা থাকে, তাহলে সেই কি হবে? আদ্য অটা অর্থাৎ বিবৃত হবে। যেমন দেখো উদাহরণ আমরা দেখি, শত, শত, এই শতটা দেখো প্রথমে কি আছে? অ আছে, তারপরে আবার অ, তাহলে শ তো, তাহলে কি হলো? এই শটা উচ্চারণ কি হলো? বিবৃত, অর্থাৎ অ এর মধ্যে হলো। আমরা কখনোই বলবো না শত, শত কিন্তু আমরা বলবো না, আমরা কি বলবো? শত। আবার দেখো আরেকটা আছে বর্ষা, বর্ষা, তাহলে বর্ষার ক্ষেত্রে দেখো আমরা দেখি এটা কি? অ, তারপরে আ আছে। আমরা কি বলছি? যদি আদ্য অ থাকে এবং তারপরে যদি অ, আ, এ এবং ও, তাহলে এখানে কে গেল? অ আছে,
এরপরে অ এর পরে কি আছে, আ আছে, আর দন্তেশ থাকলে আমরা সেটাকে বলছি তালবস্য। তাইলে এই একটা নিয়ম। তোমাদের আরেকটা বিষয় আমি বলি, আমরা বলছি যে কখনোই মূর্ধন্য যদি বানানে মূর্ধন্য স এবং দন্তেশ থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে তালিবস্য লিখতে হয়। তার একটু তোমরা খেয়াল করো, যদি কোনো এই দুটো নিয়ম কিন্তু দেখছো তো? আচ্ছা, আমি মুছে দিলাম। এরপরে দেখো আমি এই নিয়মটা একটু শিখাই, আমি আলোচনায় চলে যাই। যদি কোনো বানান এস হয় তাহলে কিন্তু দন্তস্ব হবে সেই উচ্চারণের ক্ষেত্রে, আর যদি এস এইস হয় তাহলে কিন্তু তালবস্য। যেমন খেয়াল করো, বসা, বসা, বসা বানানে কিন্তু কি হচ্ছে, বি ও বসা, এরকম না এস এইস, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, তালবস্য হবে। আর দেখো যদি আমরা বলি শ্রম, শ্রমটা কি, সো রোম, তাহলে কি এস, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন উচ্চারণ লিখবো তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে, তালিবস্য না শ্রম। অর্থাৎ তালিবস্য এবং দন্তেস্ব সব ক্ষেত্রেই উচ্চারণে যে আমরা তার মূর্ধন্য স দেখলেই তালিবস্য লিখে ফেলবো এবং দন্তেস্ব থাকলেই তালিবস্য লিখবো তা না, এই নিয়মটা আমরা খেয়াল করবো। আরেকটা দেখো, আদ্য অয়ে পরে যদি ব্যঞ্জন যুক্ত থাকে, তবে সেই অবিবৃত অর্থাৎ অ এর মতো হয়। যেমন দেখো উদাহরণ দিলে বুঝবা, রক্ত, রক্ত কি বলছি, আদ্য অ এর পরে, আদ্য মানে প্রথমে, প্রথমে অ এর পরে যদি কোনো ব্যঞ্জন যুক্ত থাকে তাহলে সেই অটা হয়ে যাবে অ এর মতো অর্থাৎ বিবৃত। যেমন এখানে অ আছে, এটা ব্যঞ্জন, তাহলে কি লিখবো আমরা, রক তো, এখানে এই যে ষষ্ঠী না রক্ত, তাহলে এখানে আমরা রক্ত বলবো না, কি বলবো, রক্ত। তাহলে সেরকম ভক্ত আমরা কখনোই বলবো না, ভক্ত বলবো। আবার শক্ত, শক্ত ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম শক্ত বলবো না, বলবো শক্ত। তাহলে এই নিয়মটা কি, যে প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি কোনো ব্যঞ্জন যুক্ত থাকে তাহলেই সেটা হবে হচ্ছে অ এর মতো। এরপরে দেখো, যদি প্রথমে অ থাকে অর্থাৎ আদ্য অয়ে পরে রেপ যুক্ত হলে, রেপ থাকে তবে সেই অবিবৃত অর্থাৎ অ এর মতো হয়, মতো হয়। তাহলে কি, আদ্য অ এর পরে রেপ যুক্ত থাকলে তবে সেই অ বিবৃত হয় অর্থাৎ অ এর মতো হয়। যেমন দেখো তর্ক, তর্ক, এখানে কি হবে, তর্ক, আমরা কখনোই বলবো না তর্ক, তর্ক। এরকম মর্ম থাকলেও তোমরা সেভাবেই মানে রেপযুক্ত বর্ণ অ এর পরে রেপযুক্ত ব্যঞ্জন থাকলেই। আচ্ছা, এরপরে দেখো এবার আমরা, এটা গেল বিবৃত, এবার আমরা দেখব সংবৃত কোথায় হয়। আচ্ছা, সংবৃত দেখো, আচ্ছা শব্দের যদি আদ্য, প্রথমে আদ্য অয়ের যদি রিকার,
রিকার হয় রিকার যুক্ত ব্যঞ্জন যুক্ত হয়, তবে সেই ও এর মতো হবে। কি বললাম? আদ্য অ এর পরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে আদ্য কি হবে? ও এর মতো হবে। যেমন উদাহরণ দিলে তোমরা বেশি বুঝতে পারবা। মসৃণ, মসৃণ, এটাকে আমরা কি বলবো? মসৃণ কিন্তু বলতে পারবো, ম অ উচ্চারণ করতে পারবো, কি করতে হবে? ও এর মতো, অর্থাৎ মসৃণ। তাহলে আমাদের যদি রিকারের পর যদি কখনো মানে প্রথমে অ আছে কিন্তু পরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটাকে আমরা অ বলবো না, কি বলবো? ও বলবো। আচ্ছা, আবার আরেকটা নিয়ম দেখো, শব্দের আদিতে যদি অ থাকে, অ এর পরে জ ফেলা, এই যে জ ফেলা থাকে, তবে সেই অ ও হয়। আমি অত বিস্তারিত লিখলাম না, বোঝো। অ ও হয় অর্থাৎ সংগৃহীত হয়। যেমন দেখো পদ্য, আমরা কি বলছি যে শব্দের আয়ত্তে অ, প মানে অ, তারপরে যদি জ ফেলা থাকে তাহলে আমরা এখানে পদ্য কিন্তু বলবো না, আমরা কি বলবো? পদ্য, পদ্য। এই যে এখানে হসন, তাহলে এটা পদ্য, গদ্য এরকম পড়বা। এবারে কন্যা, আর একটা নিয়ম দেখো, এটা কিন্তু সংবৃত, অর্থাৎ সংবৃত বলছি। আর একটা নিয়ম দেখো, শব্দের, আমি কিন্তু সবই কিন্তু শব্দের প্রথমের মধ্যে আলোচনা করছি, ভিতরেও কিন্তু অনেক পরিবর্তন আছে, সেটা পরে আলোচনা করবো। আজকে শুধু শব্দের প্রথমে, কারণ আমাদের বেশিরভাগই ভুল হয় শব্দের প্রথমে কি বলবো, অ না ও। আচ্ছা, শব্দের আদ্য অ এর পরে যুক্ত খ, অর্থাৎ ক্ষিয়, ক্ষিয় কিংবা গ, এটা কি গ বলতে এটা কি বোঝায়? বর্গের জ প্লাস ইয়, অর্থাৎ এই গ, এটা যদি থাকে, এটা থাকলে সেই অ কি হবে? ও এর মতো উচ্চারণ হবে। তাহলে কি রকম একটা উদাহরণ দিলে বোঝো, যেমন পক্ষ, তাই না? আমরা কি বলছি? কক্ষ, কিন্তু পক্ষ উচ্চারণটা ভুল। কি বলা হচ্ছে? শব্দের আদ্য অ, শব্দের আদ্য ক অ আছে, এরপরে কি হচ্ছে? ক্ষিয় আসছে, তাহলে এটা যদি হয় কখনোই সেটা বিবৃত হবে না, হবে সংবৃত। তাহলে কি হবে? পক্ষ, আর আমরা বলছি কি এখানে ক্ষিয় হলেই ক এবং খ হয়, আর এই যে এখানে হর্ষ চিহ্ন, তাহলে আমরা পক্ষ বলবো না, কি বলবো? কক্ষ। বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে সংবৃত। আরেকটা নিয়ম দেখো, শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে যদি তার অ থাকে, এরপরে কি থাকবে? রস্যিকার এবং রস্যুকার। হ্যাঁ, রস্যুকার থাকে, তবে সেই
সংক্ষেপে লিখছি, বিস্তারিত লিখতে গেলে সময় কম। আচ্ছা দেখো, এটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবা। যেমন দেখো অতি, তাই না? আমরা এটাকে কি বলি? অতি কিন্তু বলি, কিন্তু মানে অতি বলছি, অতি, তাহলে কি হবে? অতি, অতি কিন্তু না। তাহলে এটা যদি আমরা শব্দের শুরুতেই অ আসে এবং তারপরে যদি রস্যি এবং রস্যু হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? অ না হয়ে কি হবে? ও এর মতো হবে। যেমন আরেকটা উদাহরণ দিই, অনুমান, অনুমান, তাই না? অনুমান আমরা কিন্তু বাংলায় লিখছি, কিন্তু উচ্চারণ করার সময় কি করতে হবে? না, উচ্চারণ হচ্ছে কিন্তু হবে অনুমান, কিন্তু আমরা কি বলছি? অনুমান। তাইলে শব্দের আদিতে যদি অ এবং তারপরে রস্যি এবং কি থাকে? রস্যুকার থাকে, তাহলে সেই অ সংবৃত হয়, অর্থাৎ ও এর মতো হয়। তাহলে বোঝা গেছে যে কোথায় শব্দের আদিতে অ থাকলে কোথায় সংবৃত এবং কোথায় বিবৃত হয়। যদি তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই বুঝতে পারবা। তাহলে আর আমাদের বলতে, লিখতে এবং মানে জানতেও, উচ্চারণ করতেও কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থেকো, আমিও আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায়। আল্লাহ হাফেজ।